রাজু ভাস্কর্যের ইতিহাস আমরা অনেকেই জানি না, কিন্তু রাজু ভাস্কর্য রাজুর নামে করা হয়েছে। এই রাজুকে কীভাবে বা এই রাজুর নামে এই ভাস্কর্যটি করা হয়েছে, আর এই ভাস্কর্যের মধ্যে কজন রয়েছে তাকে আমরা জানি। এই ভাস্কর্যের মধ্যে মোট রয়েছে 8 জন। তার মধ্যে বাঁ থেকে ভাস্কর শ্যামল চৌধুরী, শাহানা আক্তার, উৎপল চন্দ্র রায়, আবদুল্লাহ, মাহমুদ খান, মনিম হোসেন, শাহিদ হাসান, হাসান হাফিজুর রহমান ও তাসটিফ সিদ্দিক। এদের মধ্যে উৎপল চন্দ্র রায় ঢাকা ইউনিভার্সিটির ছাত্র না হয়েও এভাবে রাজু ভাস্কর্যের মধ্যে স্থান করে নিলেন। তার ইতিহাস আমরা জানবো হয়তোবা এই ভিডিওর শেষে অথবা পরবর্তী ভিডিওতে। চলুন রাজুর সম্বন্ধে আজকে আমরা জেনে নিই। স্বাধীনতা পূর্ববর্তী এবং পরবর্তী দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান চোখে পড়ার মতো। এই কারণেই অনেকেই বলে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয় মানেই বাংলাদেশ। দেশের স্বাধীনতা সংগ্রাম সহ নানা আন্দোলনকে স্মরণীয় করে এই বিশ্ববিদ্যালয়ে নির্মিত হয়েছে অগণিত ভাস্কর্য। এগুলোরই একটি সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য। 1997 সালের শেষভাগে এর নির্মাণ কাজ শেষ হলেও পথচারিত বটে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীও এর ইতিহাস জানেন না। অনেকে আবার এটাকে মুক্তিযুদ্ধের স্মারক বলে গুলিয়ে ফেলেন। আত্মহোলা ইতিহাস বিস্মৃত এই জাতির কাছে অবশ্য এটা স্বাভাবিক নয়। কী লাভ হয়েছে রাজুর আত্মদানে, কিংবা প্রতিবন্ধকতার পাহাড় ঠেলে কত কাঠখড় পুড়িয়ে এই ভাস্কর্য নির্মাণে। হয়তো এই কারণে রাজুর বড় ভাই ও যুক্তরাষ্ট্র প্রবাসী পদার্থবিদ মনিম হোসেন আক্ষেপ করে বলেছেন, রাজুর আত্মত্যাগ যে সন্ত্রাসের বিরুদ্ধে তা যেন আরও প্রকট হয়েছে। এখানে বলতেই হয়, সন্ত্রাস মানে শুধু অস্ত্র সন্ত্রাস নয়, এর মধ্যে রয়েছে আমাদের সাহিত্য, শিল্পী, সংস্কৃতিও। আমাদের দেশ অনেক ক্ষেত্রে এগোচ্ছে, কিন্তু ওর যে স্বপ্ন ছিল তার ধারে কাছেও আমরা যেতে পারিনি। এই সময়ের মধ্যে আরও অনেক রাজু তৈরি হওয়ার কথা ছিল, হয়নি। এসব ভাবলে কিছুটা হতাশই হই। একরাশ হতাশা নিয়ে ভাইয়ের আত্মত্যাগ স্মরণ করি। এটা ছিল রাজুর বড় ভাইয়ের কথা। পুরো নাম মঈন হোসেন রাজু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন তিনি। সমাজটাকে বদলে দেওয়ার স্বপ্ন ছিল রাজুর। কিছুটা একরোখা ও জেদি হলেও আশ্চর্য রকম সরল রাজু ছিল স্বপ্নবাদের একজন। ছাত্র ইউনিয়ন করতেন, ছিলেন কেন্দ্রীয় নেতাও। শুক্রবার ছিল সেদিন, রমজান মাস, 1992 সালের 13 মার্চ। রাজুসহ কয়েকজন ছাত্র ইউনিয়নের উদ্যোগে পরিচালিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং নিয়ে কথা চলছিল সবুজ চত্বরে। হঠাৎই বন্দুকযুদ্ধের অবতীর্ণ হয় ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীরা। টিএসসিতে জিম্মি হয়ে পড়ে শত শত সাধারণ শিক্ষার্থীরা। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত থাকলেও তাদের ভূমিকা ছিল স্রেফ দর্শকের মতো। পুলিশের এই ভূমিকার প্রতিবাদেই প্রথম সোচ্চার হয় রাজু। কর্তব্যরত পুলিশ অফিসারকে অস্ত্রবাজদের গ্রেপ্তার করার আহ্বান জানান তিনি। ক্ষোভ ও প্রতিবাদের মুখে পুলিশ ভূমিকা পালন করে বটে, কিন্তু সেটা ক্ষমতাসীন দলের সমর্থক কর্মীদের প্রোটেকশন দেওয়ার কাজে ছিল। অন্যদিকে বিপরীতে থাকা নেতাদের দিকে টিয়ার গ্যাস নিক্ষেপ করে, যা ক্রমে বিস্তৃত হয় পুরো টিএসসিতে। অসংখ্য ছাত্রছাত্রী অবরুদ্ধ হয়ে পড়েন। এরই প্রতিবাদে তাৎক্ষণিকভাবে মিছিল বের করে রাজুরা। মিছিলে শরিক হন গণতান্ত্রিক ছাত্র ঐক্যভুক্ত বাম ছাত্র সংগঠনের কর্মীরা। টিএসসির সড়ক দ্বীপ প্রদক্ষিণ করার সময় ডাসের সামনে অস্ত্রশিক্ষা একসাথে চলবে না, সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র সমাজ এক হও, এই স্লোগান যখন উচ্চারিত হচ্ছিল, তখন হাকিম চত্বরের সামনে থেকে এক ঝাঁক বুলেট মিছিল লক্ষ্য করে ছুটে আসে। এর একটি গুলি কপালে লাগে তার। স্লোগান মুখে নিয়ে সে লুটিয়ে পড়ে টিএসসির স্বীপার্জিত স্বাধীনতা ভাস্কর্যের সামনে সড়ক দ্বীপের পাশের রাস্তায়। মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। সাধারণ শিক্ষার্থীরা প্রাণ ভয়ে দিক বিদিক ছুটতে থাকে। তখন সময় সন্ধ্যা 6:15। রাজুর রক্তমাখা দেহ নিয়ে তার বন্ধুরা রওনা হয় ঢাকা মেডিকেল কলেজে, 32 নং ওয়ার্ডে। রাজুর দেহ থেকে অবিরাম টপ টপ করে রক্ত ঝরতে থাকে, তার শার্ট রক্তে ভিজে যায়। রক্তাক্ত রাজুকে এক ঝলক দেখেই কর্তব্যরত ডাক্তার বলেন, রক্ত চাই, অনেক রক্ত। মুহূর্তেই রাজুর সহযোদ্ধারা দল বেঁধে রক্ত দেওয়ার প্রক্রিয়া সামিল হন, কিন্তু রাজুকে আর রক্ত দিতে হয়নি। সবার সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে কাউকে কিছু না করার সুযোগ দিয়ে রাজু চিরতরে চলে যায় পৃথিবী ছেড়ে। একটা দুঃসহ বেদনা আচ্ছন্ন করে রাজুর পরিবারের সদস্য, শোকবিহ্বল বড় ভাই রানা, শোকাতুর বোন রুমা আর গভীর যন্ত্রণাহত মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলে তার বন্ধুরা। সন্ত্রাস নির্ভর রাজনীতির বুলেটে এভাবেই শেষ হয়ে যায় একটি অনন্ত সম্ভাবনা। বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার প্রকৃত পরিবেশ ফিরে আসুক, এমন একটি পবিত্র আকাঙ্ক্ষার মঈন হোসেন রাজু জীবন বিসর্জন দিয়েছেন। গানরত রাজুর কাঁধে যে ব্যাগটি ছিল, সেই ব্যাগে ছিল নোট খাতায় নিজ হাতে টুকে রাখা জীবনানন্দের কবিতা এবং রং করার ব্রাশ ও হকিয়ার। সেই দিনের শহীদ রাজুর রক্তমাখা শার্ট ও ব্যাগ এখনও সংরক্ষিত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সংগ্রহশালায়। মৃত্যুর আগে মাকে বলতেন, দেখো, একদিন আমার পরিচয়ে তুমি পরিচিত হবে। সেটিই হয়েছে। আজ রাজুর নামে তার মাকে চিনতে পারে সকলে। আজ রাজু বেঁচে নেই, কিন্তু রয়েছে তার রেখে যাওয়া চেতনা, যে চেতনা এখনও লক্ষ কোটি ছাত্র জনতাকে শিক্ষা দেয় প্রতিবাদের স্ফুলিঙ্গ কীভাবে প্রজ্বলিত করতে হয়।
সেই চেতনার সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে থাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সড়ক মোড়ে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য, রাজু স্মারক, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের মানুষকে শিক্ষা দেয় কীভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়। রাজুর মৃত্যুতে সমগ্র বিশ্ববিদ্যালয় আরও একবার নতুন করে জাগ্রত হয়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার হয় তৎকালীন ছাত্র জনতা। রাজুর মৃত্যুতে নাগরিক কবি শামসুর রহমান রচনা করেন তার অন্যতম বিখ্যাত কবিতা পুরাণের পাখি। তিনি তার কবিতার মাধ্যমে মঈন হোসেন রাজুর এই আত্মত্যাগকে আরও মহিমান্বিত করেন। রাজুর স্মরণে নির্মিত ভাস্কর্যই হচ্ছে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য। ভাস্কর্যটি নির্মাণ করেন ভাস্কর শ্যামল চৌধুরী এবং তাকে এই কাজে সহযোগিতা করেন গোপাল পাল। এর অর্থায়নে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আতাউদ্দিন খান ও মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির সভাপতি লায়ন নজরুল ইসলাম খান বাদল। বরাবর বহু বাধা বিপত্তি এসেছে এই ভাস্কর্য নির্মাণে, তবে শেষমেশ রাজুর মতোই হার মানেনি রাজু ভাস্কর্য। 1997 সালের 17 সেপ্টেম্বর তৎকালীন উপাচার্য এ কে আজাদের হাতে এর উদ্বোধন হয়। এর সাংগ্রহিক তত্ত্বাবধানের দায়িত্বে আছে ছাত্র ইউনিয়ন। ভাস্কর্যে 8 জনের অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে। যাদের প্রতিকৃতি ব্যবহার করা হয়েছে তারা হলেন মুনিম হোসেন রানা, শাহানা আক্তার শিলু, শাহিদ হাসান তুহিন, আবদুল্লাহ মাহমুদ খান, তাসরিফ সিদ্দিক, হাসান হাফিজুর রহমান সোহেল, উৎপল চন্দ্র রায় ও গোলাম কিবরিয়া রনি। চলুন জেনে নেওয়া যাক ছাত্র না হয়েও যেভাবে রাজু ভাস্কর্যের মডেল হলেন উৎপল। 5 ফুট 8 ইঞ্চির একজন মানুষ, তার মুখভর্তি দাড়ি, পরনে গেঞ্জি, প্যান্ট ও পায়ের স্যান্ডেল, অতি সাধারণ চলাফেরা। 8ম শ্রেণীর পর আর পড়াশোনা করা হয়নি। রাজধানীর পল্টনে একটি বইয়ের দোকান আছে তার। পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি কালচার অনুষদের বাগান পরিচর্যার দায়িত্ব পালন করেন। বসবাস করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। আপনি জেনে হয়তো অবাক হবেন, সাধারণ এই মানুষটি বিখ্যাত এক ভাস্কর্যের মডেল। হ্যাঁ, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থিত রাজু ভাস্কর্যের মডেল। তার জন্ম 1985 সালের 15 জুন। গ্রামের বাড়ি সিলেটের শ্রীমঙ্গলে। আবার কর্মস্থল ঢাকায় হওয়ায় ছোটবেলা থেকে রাজধানীতে বেড়ে উঠেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে রাজু ভাস্কর্যটি নিশ্চয়ই দেখেছেন। সেখানকার 8 জন মডেলের মধ্যে তিনিও একজন। তবে তিনি বাদে বাকি 7 জনই ছাত্র। উৎপল কিভাবে রাজু ভাস্কর্যের সঙ্গে জড়িয়ে গেলেন? উৎপল বলেন, পল্টনে আমার বইয়ের দোকানের সূত্র ধরে শ্যামল দাদার সাথে আমার পরিচয়। ভাস্কর্য তৈরির জন্য তার মডেল দরকার ছিল। তখন শ্যামল দাদা আমাকে মডেল হিসেবে নির্বাচন করেন। এখন রাজু ভাস্কর্য সারা দেশে বিখ্যাত কীর্তিমান ভাস্কর্যের মধ্যে একটি। রাজু ভাস্কর্যের একজন মডেল হয়ে উৎপল গর্বিত। এই বিষয়ে তিনি বলেন, আমি কখনো ভাবিনি ভাস্কর্যটি এত বিখ্যাত হবে। রাজু ভাস্কর্যের মডেল হওয়া আমার জীবনের একটি বিরাট একটা পাওয়া। এই আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না। ভাস্কর্য তৈরির দিন থেকে শুরু করে শেষ পর্যন্ত উৎপল নিজের সাধ্যমতো শ্রম দিয়েছেন সেখানে। ভাস্কর্য তৈরির সময় তার একটি স্মরণীয় ঘটনাও রয়েছে। তিনি জানান, টানা 15 দিন তাকে মডেল হিসেবে কাজ করতে হয়েছে। কমিউনিস্ট পার্টির অফিসে ভাস্কর্যের কাজ চলাকালে তাকে মাঝে মাঝে সেখানে ঘুমাতেও হয়েছে। জগন্নাথ হলে থাকায় তৎকালীন ছাত্র ইউনিয়ন নেতাদের সাথে উৎপলের পরিচয় ছিল। তাদের মধ্যে রাজুর সঙ্গে পরিচয় ঘটে তার। রাজুর সঙ্গে যদিও উৎপলের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না, তবে তৎকালীন ছাত্র ইউনিয়নের নেতাদের সঙ্গে সখ্যতা থাকায় রাজুকে তিনি খুব কাছ থেকে জেনেছেন। রাজুর সম্পর্কে উৎপল বলেন, ব্যক্তি হিসেবে রাজু ভাই ছিলেন অসাধারণ। তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেন। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ যাতে সবসময় ভালো থাকে সেদিকে খেয়াল রাখতেন রাজু ভাই। ক্যাম্পাস রাজনীতি অস্থিতিশীল থাকলেও ছাত্র রাজনীতিতে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। ক্যাম্পাসের যেখানেই অপরাধ অনিয়ম দেখতেন সেখানেই প্রতিবাদ করতেন। রাজু ভাই ছিলেন প্রতিবাদী মানসিকতার মানুষ। রাজু যখন গুলিবিদ্ধ হন তখন তিনি ছিলেন শামসুন্নাহার হলের সামনে। রাজুর মৃত্যু সংবাদ শুনে উৎপলের হৃদয়েও রক্তক্ষরণ হয়েছিল। রাজুর মৃত্যুর পর ছাত্রদের সঙ্গে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার ইচ্ছা থাকলেও ছাত্র না হওয়ায় তিনি তা পারেননি। রাজু মারা যাওয়ার পর তার বাবা মায়ের সঙ্গেই উৎপল একবার সৌজন্য সাক্ষাৎ করেন। রাজুর মৃত্যুর পর কমিউনিস্ট পার্টির ভূমিকা সম্পর্কে জানতে চাইলে উৎপল বলেন, কমিউনিস্ট পার্টি রাজুর মৃত্যুর পর প্রতিবাদ কর্মসূচিতে সোচ্চার ছিল। প্রসঙ্গত 1992 সালের 13 মার্চ গণতান্ত্রিক ছাত্র ঐক্যের সন্ত্রাস বিরোধী মিছিল চলাকালে সন্ত্রাসীর গুলিতে মিছিলের নেতৃত্ব দানকারী বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা মঈন হোসেন রাজু নিহত হন। রাজুসহ সন্ত্রাস বিরোধী আন্দোলনের সব শহীদের স্মরণে নির্মিত হয় এই ভাস্কর্য। ভাস্কর শ্যামল চৌধুরী রাজু ভাস্কর্যের নকশাকার। তার জন্ম 1962 সালের 1 জানুয়ারি। তার পৈতৃক নিবাস নেত্রকোনা জেলার নিখিলখাত রোডের আমতলা। পরিবার নিয়ে থাকেন রাজধানীর শ্যামলীতে। তার বড় মেয়ে আর্কিটেকচার ও ছোট মেয়ে ভারতে ভাস্কর্য নিয়ে পড়াশোনা করছেন। শ্যামল চৌধুরী চারুকলায় ভাস্কর্য নিয়ে পড়ছেন। ঢাকা চারুকলার বিএফতে ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলেন। অধ্যয়নকালে তিনি পেট্রেট ফিগার ও হিউম্যান ফিগার নিয়ে কাজ করতেন। পড়ালেখা শেষে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেন, এখনও করেন, কারণ তার চাকরি করার কোনো ইচ্ছা ছিল না। শুরুতে ধনাঢ্য ব্যক্তিদের বাড়িতে বা অফিসে ভাস্কর্য মিউরাল তৈরির কাজ করতেন তিনি। এগুলো শুধু সৌন্দর্য বৃদ্ধি করত, কোনো কাজে লাগতো না। এই কাজগুলোকে বলা হয় কমিশন ওয়ার্ক। সে সময় তিনি মুক্তাঙ্গনে কাজ করার সুযোগ খোঁজেন।
শ্যামল চৌধুরী তখন ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ছাত্র ইউনিয়নের একনিষ্ঠ কর্মী হওয়ায় রাজু ভাস্কর্য তৈরির সুযোগ মেলে তার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্র ইউনিয়ন কমিটি তার হাতে ভাস্কর্যটি তৈরির দায়িত্ব তুলে দেয়। মূলত রাজুর সহপাঠী ও ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দের উদ্যোগেই ভাস্কর্যের কাজ শুরু হয়। ছাত্র ইউনিয়নের নেতারা রীতিমতো আন্দোলন করে বিশ্ববিদ্যালয় ফান্ড থেকে 25,000 টাকা অর্থ সহযোগিতা পায়, যা কিনা ভাস্কর্যের জন্য ছিল সামান্য পরিমাণ অর্থ। তারপরও শ্যামল শহীদ রাজুর সহপাঠীদের উৎসাহ দেন কাজ এগিয়ে নেওয়ার বিষয়ে। 1995 সালের শেষ দিকে ভাস্কর্য তৈরির কাজ শুরু হয়। কাজ শেষ করতে সময় লাগে 1 বছর। কাজটি করতে কেউ কেউ টাকা দিয়েছিলেন, আবার অনেকে রড, সিমেন্ট, কোল্ডার, চিপস স্টোন, আর্টিফিশিয়াল স্টোন কাস্টিং দিয়েও সহায়তা করেছেন। এই কাজে যারা অর্থ ও ম্যাটেরিয়াল দিয়ে সহায়তা করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আতা খান ও মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির সভাপতি নজরুল ইসলাম খান বাদল। আরও অনেকেই ভাস্কর্য তৈরিতে সহায়তা করেছেন। যেমন ভাস্কর্যের কাজের শুরুটা হয় কমিউনিস্ট পার্টির অফিসে, তারা অফিস দিয়ে সহায়তা করেন। রাজু ভাস্কর্যে যে 8 জনের অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে তারা সবাই ভাস্কর্য তৈরিকালীন সময়ে শ্যামল চৌধুরীকে সহযোগিতা করেছেন। তারা হলেন মুনিম হোসেন রানা, শাহানা আক্তার শিলু, শাহিদ হাসান তুহিন, আবদুল্লাহ মাহমুদ খান, তাসরিফ সিদ্দিক, হাসান হাফিজুর রহমান সোহেল, গোলাম কিবরিয়া রনি ও উৎপল চন্দ্র রায়। রাজু ভাস্কর্য তৈরিতে প্রায় 20 লাখ টাকা খরচ হয়। এই কাজের জন্য শ্যামল কোনো পারিশ্রমিক নেননি, কারণ তিনি অর্থ উপার্জনের জন্য কাজটি করেননি। মুক্তাঙ্গনে এটাই ছিল তার প্রথম কাজ, এজন্য কাজটি নিয়ে তাকে অনেক ভাবতে হয়েছিল। রাজু ভাস্কর্যের বিশেষত্ব সম্পর্কে শ্যামল চৌধুরী বলেন, সন্ত্রাসবাদ বন্ধ করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প নাই। ভাস্কর্যে ছাত্রদের শক্তিশালী রূপ দেখানো হয়েছে ঐক্যবদ্ধতা দিয়ে। এটা পরবর্তী প্রজন্মের জন্য একটা বার্তা। ভাস্কর্য নিয়ে শ্যামল চৌধুরীর মূল্যায়ন ছিল এমন, ভাস্কর্য বিখ্যাত হবে কিনা এটা ভেবে কাজ করেনি, তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। রাজু ভাস্কর্য এখন সারা দেশের আইকন। বাংলাদেশ ক্রিকেট দল কোনো শক্তিশালী দলের সঙ্গে জিতলে মানুষ এখানে এসে উচ্ছ্বাস করে। সমাবর্তনের সময় ভাস্কর্যের সামনে শিক্ষার্থীরা ছবি তোলে। রাজু ভাস্কর্য তৈরি করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। রাজু ভাস্কর্যের রক্ষণাবেক্ষণের প্রসঙ্গে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ছোট স্থাপনা হলেও ভাস্কর্যটির গুরুত্ব অনেক। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি নিয়মিত বাগান পরিচর্যা করতে পারেন তাহলে ভাস্কর্যটি কেন পরিচর্যা করতে পারবেন না। ভাস্কর্যটি বিশ্ববিদ্যালয় তথা পুরো দেশের সম্পদ। শ্যামল চৌধুরী উল্লেখযোগ্য 17টি ভাস্কর্য তৈরি করেছেন, তার মধ্যে অন্যতম হলো রাজু ভাস্কর্য। বিজয় 71 ও নজরুল ভাস্কর্য ছাড়াও সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে ব্রোঞ্জের ভাস্কর্য, মুক্তিযুদ্ধ জাদুঘরে বঙ্গবন্ধু সহ জাতীয় 4 নেতার ব্রোঞ্জের ভাস্কর্য তার তৈরি।